মেহেদি মিরাজকে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। সাথে টি-20তে 2028 টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত লিটন দাসকে কিন্তু ক্যাপ্টেন্সি পিরিয়ডটাকে এক্সটেন্ড করা হয়েছে। আপনি একটা জিনিস বলেন তো, হাইপোথেটিক্যালি যদি সাকিব আল হাসান টিমে ব্যাক করেন, তাহলে আমাদের ওডিআইতে রিশাদ হোসেন যদি স্পিনিং অপশন থাকে, তাহলে আপনি মেহেদি মিরাজকে আসলে কিভাবে করে প্লেইং 11 অ্যাডজাস্ট করাবেন? খেলা হবে হচ্ছে সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে। কন্ডিশন পেস সহায়ক থাকবে, পেসারদেরই ওইখানে অ্যাডভান্টেজটা বেশি থাকবে। সেখানে স্পিনিং অপশন হিসেবে আপনি কি বাংলাদেশ টিমে একটার জায়গায় দুইটার জায়গায় তিনটা অপশন নিয়ে খেলতে যাবেন বা খেলতে নামবেন? বা প্লেইং 11-এ কি রিশাদের সাথে সাকিব আল হাসান যদি খেলেন, আমরা সিচুয়েশনটা কনসিডার করে নিই হাইপোথেটিক্যালভাবে যে সাকিব ফিরবেন, তাহলে সাকিব যদি থেকে থাকে, রিশাদ যদি থেকে থাকে, তাহলে কি মেহেদি মিরাজ তিনিও খেলবেন? অথবা আমি যদি এইটা চিন্তা করি যে রিশাদকে আপনি বাদ দিলেন, সাথে সাকিব থাকলে সাকিব প্লেইং 11-এ থাকবেনই, মেহেদি মিরাজ ক্যাপ্টেন হিসেবে সেই ক্যাপ্টেনের কোটাতে তিনি খেলবেনই, তাহলে সাউথ আফ্রিকার ওই কন্ডিশনে আমরা 5 জন বোলারের মধ্যে 2 জন স্পিনার নিয়ে খেলবো, 3 জন পেসার নিয়ে খেলবো। কিন্তু এই জিনিসটা কি একটু কোয়েশ্চেনেবল লাগে না? যে মেহেদি মিরাজকে তো অফ ফর্মে আমরা থাকতে দেখেছি। রিসেন্টলি পাকিস্তানের সাথে ওডিআইতে মিরাজের বোলিং ভালো ছিল। হ্যাঁ, মিরাজ অনেকটা ইমপ্রুভ করেছেন, তার বোলিংয়ের সেই ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। কিন্তু ব্যাটার মিরাজের তো কোনো রকম কোনো প্রোগ্রেস আমরা দেখতে পাইনি। ব্যাটার মিরাজ যে 7 নম্বর ব্যাটিংয়ে নামবেন বা 7 নম্বর পজিশনটাকে যে তিনি প্রেফার করেছেন ব্যাট করার জন্য, সেখানে মিরাজ আসলে কতটুকু হ্যান্ডি ব্যাটার হতে পারেন? সেই ফিনিশিংয়ের রোলে কি মিরাজ ওই রোলটা প্লে করতে পারবেন? পেস এবং বাউন্সি উইকেটে মিরাজ কি 7 নম্বরে নেমে কতটুকু তিনি এফেক্টিভ সেই রোলটাতে তিনি হতে পারবেন? সেটা কিন্তু অনেক 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 বড় একটা প্রশ্নের বিষয় থেকে থাকবে বা থেকে যাচ্ছে। টিম ম্যানেজমেন্টকে এখানে অল্টারনেটিভ হিসেবে লিটন দাসকেই কি হোয়াইট বল ফরম্যাটের ক্যাপ্টেন করতে পারতো না? কারণ বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কি আপনি সেই লাক্সারিটা নিতে পারেন? 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেনকে নিয়ে আগানোটা কি ঠিক প্রসেস বলে মনে করেন? আমার কাছে মনে হয় যে হতে পারে শুধুমাত্র 2টা ফরম্যাটে, রেড বল এবং হোয়াইট বল। হোয়াইট বল ফরম্যাট আমার কাছে মনে হয় যে একটা ক্যাপ্টেন থাকলেই সেটা বেটার হয়। এবং হু ইজ বেটার দেন আইদার লিটন দাস অথবা নাজমুল হোসেন শান্ত? কারণ আপনি জানেন যে আপনার টিমে লিটন দাসকে আপনি খেলাবেনই বা লিটন দাস থাকবেনই, যেহেতু আমাদের মিডল অর্ডার থেকে সাকিব আল হাসান নেই এখনকার কথা বললে, বা মুশফিকুর রহিম রিটায়ারমেন্টে চলে গেছেন, বা এক্সপেরিয়েন্সড কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদও রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। সো সেইখানে যে ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য একটা এক্সপেরিয়েন্স ব্যাটারকে নিয়ে আসা, এবং যেটা নাকি বিসিবিকে একটা সাধুবাদ জানিয়েছিলাম বা টিম ম্যানেজমেন্টকে সাধুবাদ জানিয়েছিলাম, সেখানে আমার কাছে খুবই একটা অ্যাস্টনিশিং বা সারপ্রাইজিং ম্যাটার হয়ে আসতেছে যে কেন আমরা মিরাজকে নিয়ে, কারণ মিরাজের ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু এতটা কিন্তু তিনি ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন না, বা তার ক্যাপ্টেন্সির কিন্তু অনেক ডিসিশনই ছিল কন্ট্রাডিক্টরি, বা আমি যদি বলি অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল। কখন কি বোলিং চেঞ্জ করতে হচ্ছে, কখন কাকে দিয়ে কিভাবে তিনি বোলিং করাবেন। একমাত্র পাকিস্তানের সিরিজটা যদি সাকসেস আসার কারণে আপনি যদি ভেবে থাকেন যে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে একটা সিরিজেই, তাহলে তো এটা অনেক বড় একটা লুপহোল কিন্তু থেকে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এখানে আসলে কি বিসিবি পারতো না যে লিটনকে বা শান্তকে যদি নাও চায়, লিটনকেই কিন্তু ক্যাপ্টেন করে দেওয়া যেতে পারতো ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027 পর্যন্ত। মিরাজের এগেনস্টে কিন্তু কিছু নেই। আমি বারবারই বলি যে মিরাজ হচ্ছে আমাদের রেড বল ফরম্যাটে বা টেস্টের কিন্তু বেস্ট প্লেয়ার। এখন যদি বলি এই প্রেক্ষাপটে বা অ্যাট প্রেজেন্ট, মিরাজের থেকে কিন্তু বেটার পারফর্মার বোলিংয়ে বা ব্যাটিংয়ে কোনো ডিপার্টমেন্টে কিন্তু এখন কেউ নেই। যদি আপনি রিসেন্ট পারফরম্যান্সের কথা চিন্তা করেন বা লাস্ট 1 বছরের যদি ব্যাটিংয়ের রানের কথাও চিন্তা করেন, উইকেটের কথা চিন্তা করেন, মিরাজ উইল বি দ্য বেস্ট পারফর্মার। বাট হোয়াইট বল ফরম্যাটে কিন্তু টোটালি সিনারিওটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো মিরাজকে নিয়ে এখানে কিন্তু চিন্তা করার বিষয় থেকে যাবেই। মিরাজের কারণে আসলে আপনি দেখবেন যে প্লেইং 11টাও কিন্তু আনসেটেলড হয়ে যায়। আপনি যখন নাকি 6 জন প্রপার ব্যাটারকে খেলালে 5 জন প্রপার বোলারকে আপনাকে খেলাতেই হবে। মিরাজ কিন্তু কোনো টার্নার অফ দ্য বল না। মিরাজ যখন ফ্ল্যাট উইকেটে বা স্পোর্টিং উইকেটে বা বাউন্সি উইকেটে যখন নাকি তিনি বোল করতে আসবেন, প্রতিদিন কিন্তু তিনি সেই যে যিনি রান কন্টেইন করতে পারেন ওই জিনিসটা কিন্তু কাজ করবে না। আপনাকে 6 বোলিং অপশন দরকার পড়বে। আপনি তখন কি করবেন? আপনার তো যেই একটা
স্ট্র্যাটেজিতে বাংলাদেশ এই পাকিস্তানের সাথে খেলেছিল সেখানে 6 জন ব্যাটার, প্রপার ব্যাটার যেখানে কোনো অলরাউন্ডার নাই, এবং 5 জন বোলার যেখানে নাকি মিরাজকেই যদি কনসিডার করি তাহলে অনলি অলরাউন্ডার ইন দ্য প্লেইং 11। মিরাজকে কি অলরাউন্ডার হিসেবে আপনি কনসিডার করবেন ওডিআইতে? মিরাজকে দিয়ে কি আপনি 10 বলে 30 রান আপনি এক্সপেক্ট করেন? 30 বাদ দেন, 300 স্ট্রাইক রেটের কথা বাদ দিলাম। আপনি মিরাজকে দিয়ে কি 150 স্ট্রাইক রেটে আপনি ব্যাটিং এভরিডে যেটা ডিমান্ড থাকে নাম্বার 7-এর কাছ থেকে ফিনিশারের রোলে, আপনি কি ওইটাকে আপনি মিরাজের কাছ থেকে আপনি ওই টাস্কটা কি আপনি এক্সপেক্ট করতে পারেন যে মিরাজ এসেও সেটা ডেলিভারি করবে? আপনি আরও একটা জিনিস যদি চিন্তা করে দেখেন যে মিরাজকে নিয়ে যেইভাবে করে ফিউচার প্ল্যানিংয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এগিয়েছে বা বিসিবি যেই সিদ্ধান্তটা নিয়েছে, আসলেই যদি সাকিব আল হাসান ব্যাক করে তাহলে আপনি দেখেন সাকিবকে আপনি অ্যাডজাস্ট করাবেন যখন একজন স্পিনার হিসেবে। অবভিয়াসলি আপনার 6 বোলিং অপশন তখন বেড়ে যাবে না, 6 জন ব্যাটারের ভিতর থেকে একজনকে তখন তার ভেতর থেকে সাকিব অ্যাডজাস্ট হবেন ওইখানে। এবং সেখানে সাউথ আফ্রিকান কন্ডিশন আমরা আপনাদেরকে একটু মনে করে দিই যে আমরা যখন নাকি 2015-এ ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলেছিলাম অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, ওই সময় আমরা কিন্তু পেস বোলিংয়ের যে একটা বাংলাদেশের রেভলিউশনটা ঘটা শুরু হয়েছিল ওইটা কিন্তু ছিল সেই 2015 ওয়ার্ল্ড কাপ থেকে, যখন মাশরাফি মুর্তজা ক্যাপ্টেন ছিলেন। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে প্রথমবারের মতন আমরা দেখতে পেয়েছিলাম প্লেইং 11-এ 4 জন কিন্তু পেসার খেলেছিল। আর এবং আমাদের এখন কিন্তু পেস বোলিংয়ের একটা রেভলিউশন হয়েছে, এতগুলো কিন্তু পেসার আমাদের স্টকে রয়েছে, প্লেইং স্কোয়াডের ভিতরেও থাকেন, ব্যাকআপে রয়েছেন, ওয়েটিংয়ে আছেন অনেকে। সো এই যে পেস বোলিং রেগুলেশনটা হয়েছে এবং খেলা হবে হচ্ছে সাউথ আফ্রিকাতে, জিম্বাবুয়েতে, নামিবিয়াতে, ওইখানে পেসারদেরকে আপনি অগ্রাধিকার দিবেন নাকি স্পিনারদেরকে? স্পিনারদেরকে নিয়ে চিন্তা করলে কিন্তু একমাত্র যদি বলি যে আপনি রিশাদকে আপনি চিন্তা করতেছেন বা চিন্তা করছেন আপনি যে গ্লোবাল সিরিজে রিশাদ যেহেতু এখন অলরেডি একটা বিগ নেম হয়ে গিয়েছে, রিশাদ অবশ্যই 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে যাবেন যদি তিনি ফিট থাকেন, যদি তিনি তার বর্তমান ফর্মটাও যদি ধরে রাখতে পারেন তাহলে রিশাদ শিওর যাবেন। সাকিব আল হাসান যদি থাকেন তাহলে সাকিব আল হাসান খেলবেনই। মিরাজকে আপনি কিভাবে করে অ্যাডজাস্ট করাবেন? ঠিক আছে, সব বাদ দিলাম, স্পিনিং বা স্পিনার পেসারের হিসাব। আপনি যখন কিনা ধরেন সাকিবও খেলছে না, আপনি যখন কিনা আপনার ব্যাটিংয়ে নাম্বার 7-এ আপনার একজন ফিনিশারের দরকার পড়বে, সেখানে আপনি চিন্তা করবেন যে আপনার পেস বোলিং অলরাউন্ডার কাউকে নেওয়া যায় কিনা, সাইফুদ্দিনের মতন হতে পারে বা আপনার সেখানে অন্য কেউ হতে পারে স্পিন বোলিং অলরাউন্ডারের ভেতর থেকে, হুনোজ, এখনও 1 বছর সময় আছে, এস এম মেহরাবের মতন কেউ বেরিয়ে আসতে পারে অথবা আরও অন্য কেউ বেরিয়ে আসতে পারে। তখন আপনি মিরাজকে কি ওই রোলে আপনি খেলাবেন? মিরাজ যদি তার ব্যাটিং ইমপ্রুভমেন্ট না করে, হ্যাঁ মিরাজকে আপনি যদি দেন, মিরাজকে 60টা বল খেলতে দেন, মিরাজ আপনাকে হয়তো বা 30, 35, 40 রান করে দিয়ে আসবে। 7 নম্বরের ব্যাটারে কিন্তু ওই রোল না, 60টা বল খেলার রোল না, 60টা বল খেলার রোল 60 বলে তাকে 90 রান করতে হবে। মিরাজ কি সেটা করতে পারবে? সেটা কিন্তু মিরাজ করতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করতে পারি না। টি-20-র কথাটা এখন বলবো না, কারণ টি-20-তে বাংলাদেশের 2028 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত লিটনকে যে ক্যাপ্টেন্সিটা ঘোষণা করা হয়েছে, ইটস এ ভেরি গুড ডিসিশন। লিটনের মতন আগামী 2 বছরের জন্য একটা প্ল্যানিংয়ে তিনি আগাতে পারবেন এবং there is no one better than লিটন at this moment for being the T20 captain. সো লিটনের কথাটা আসলে লিটনের ডিসিশনটা ঠিক আছে। আমার কাছে মনে হয় যে বিসিবির হয়তোবা যদি মিরাজ ড্রাস্টিক্যালি ফেল করে তাহলে এই ডিসিশনটা আবারও চেঞ্জ হতেই পারে। বিসিবি একটা গিভেন পয়েন্ট, সেটা নিজেরাও হয়তো বা মিরাজের পারফরমেন্সের কারণে হোক বা টিম কম্বিনেশনের কারণে হোক, অথবা যদি এই বোর্ড যদি চেঞ্জ হয়ে যায় সেটাও হতে পারে, তখন আবার দেখা যেতে পারে যে এখানে আমরা চেঞ্জেস দেখতেই পারি। মিরাজের বদলে অন্য কাউকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে দেখতে পারি বলে আমি মনে করি, কারণ মিরাজ ইজ নট দ্য রাইট অপশন ওডিআই টিমের ক্যাপ্টেন হওয়ার জন্য, কারণ তিনি যেখানে ব্যাটিং করেন নাম্বার 7-এ সেখানেও তিনি সেই রোলটাতে শ্যুট করেন না। আবার বোলিংয়ের কথা চিন্তা করলেও আপনি যখন স্পিনার নিয়ে যাবেন তখন ওই মিরাজকে দিয়ে আপনি, মিরাজ যদি ক্যাপ্টেন থাকে তাহলে মেইন স্পিনার হিসেবে মিরাজ খেলবেন, সেটাও কিন্তু আসলে অনেক বেশি প্রশ্নবিদ্ধ থেকে যায়। আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা নাকি আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।